বেনজিররাও দেখবেন আওয়ামী লীগের ওই কালো তালিকায় 20-30-এর মধ্যে থাকবে না। তাহলে এই যে শেখ হাসিনাকে সামনে রেখে, শেখ হাসিনা সহ তার পিছনে ওই যে টিউলিপ সিদ্দিকিরা বলেন, শেখ রেহানারা বলেন, সজীব ওয়াজেদ জয়রা, কিংবা ওই যে ধরেন বেক্সিমকোর যে দরবেশ, কিংবা ওই ভূমিমন্ত্রী সাইফুজ্জামান সহ এই ধরনের যারা ছিল, যারা হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বাইরে লুটপাট করেছে, তাদেরকে তো বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা দেখতে চাই যে এই বিএনপির সময়ে এই ধরনের যারা লুটপাটকারী, অর্থ পাচারকারী, খুনি, গুম খুন প্রত্যেকটার সাথে জড়িত ছিল, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। আরেকটা জিনিস আমরা বিএনপিকে সতর্ক করতে চাই, বিএনপি আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধা, আমরা তাদের যৌক্তিক সমালোচনা করব, তাদেরকে কিন্তু আমরা প্রতিপক্ষ মনে করি না, কিন্তু আমরা তাদের যে কোনো জিনিস আমাদের যদি মনে হয় এই সিমটম ভালো না, আমরা কিন্তু তাদের চোখে চোখ রেখে এই কথা বলবো। এতে যদি আমাদেরকে ভালো মনে করে ভালো, খারাপ মনে করলে খারাপ। আজকে আমরা দেখলাম আমাদের আজকে একটা পেপারে এসেছে, বর্তমানে যে বিএনপির বনমন্ত্রী, সেই বনমন্ত্রী প্রায় 150 একরের মতো জমি তিনি বনভূমি প্রায় দখল করেছেন, তিনি এবং তার সাঙ্গপাঙ্গরা মিলে, এবং যে দখলকৃত জমির মূল্য প্রায় 500 কোটি টাকা। তাহলে আমরা এই বনমন্ত্রীকে আরেকজন বেনজির হতে তো দেখতে চাই না। আমরা চাই এই জায়গায় সরকার সুষ্ঠু তদন্ত করবে, এবং এই তদন্ত সাপেক্ষে যদি প্রমাণিত হয় তাকে তো মন্ত্রীপদ থেকে অপসারণ করবেই, তাকে বিচারিক প্রক্রিয়া আওতা নিয়ে আসতে হবে। আমরা আবার আজকে দেখি, গতদিন দেখলাম কক্সবাজারে জনাব সালাউদ্দিন আহমেদ বলছেন যে এই মুহূর্তে বিএনপির সবচেয়ে শক্তিশালী ক্ষমতাবান প্রতিমন্ত্রী হচ্ছে মীর শাহে আলম। এই কথা বলার পরে আমরা তার নিউজ দেখলাম, আমাদের এই প্রতিমন্ত্রী এখন তার নিজের নামে, মানে বংশের নামে, 2 সন্তানের নামে তার এলাকায় 3টা নতুন ইউনিয়ন করছেন। আমি নামগুলো বলি, একটা ইউনিয়নের নাম মীর বাড়ি। আমি তাকে ধন্যবাদ জানাতে চাই, কারণ আমরা আমাদের জায়গা থেকে আত্মসম্মান হারাতে হারাতে আমাদের প্রত্যাশার জায়গাটা এতটা দিনে দিনে ছোট করে ফেলছি যে হয়তো ডক্টর জাহেদ যদি ওইখান থেকে ফিরে না এসে চলে যেতেন, এটাকেও আমরা স্বাভাবিকভাবেই হয়তো দেখতাম। তো আমি তাকে এই জন্য ধন্যবাদ জানাতে চাই যে তিনি তার ওই দেশের, তিনি যে শুধু একজন ব্যক্তি তিনি না, তিনি আমার দেশের আত্মমর্যাদাকে ক্যারি করেন সেই জায়গাটাতে, সেটাকে তিনি ওন করতে পেরেছেন এবং তিনি সেখান থেকে ফিরে এসেছেন। এবং এটার জন্য শুধুমাত্র একজন কূটনৈতিককে ডেকে আনাটাই আমি মনে করি কোনোদিনই যথেষ্ট হতে পারে না, বরং এর মধ্য দিয়ে তাকে যে বার্তাটা দেয়া হলো, এই বার্তার পরবর্তীতে তিনি কি ব্যবস্থা গ্রহণ করছেন, ভারতের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হচ্ছে, আমরা সেটা দেখব। যদি সেখানে আমরা প্রত্যাশা অনুযায়ী রেসপন্স না পাই, তাহলে আমরা মনে করব যে এটা ভারত ইচ্ছাকৃত করেছে বাংলাদেশকে, ডক্টর জাহেদকে না, বাংলাদেশকে সেই জায়গায় অপদস্থ করার জন্য। এর আগে আমরা পুশিনের ঘটনায় দেখেছি, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বরাদ দেওয়া হয়েছে যে 13 বার চিঠি পাঠানো হয়েছে ভারতে এই পুশিনের ব্যাপারে। এটা তো আমাদের জন্য লজ্জার। একটা দেশকে তারা একটা অবৈধ কাজ করছে, অন্যায় করছে, তাকে আমার কেন 13 বার চিঠি দিতে হবে? আমি একবার চিঠি দিব, এরপর যদি তাদের জায়গা থেকে উত্তর না আসে, সেদিনই যদি আমি ভারতীয় হাই কমিশনারকে ডেকে পাঠাতাম, তাহলে আমার আজকে এই ঘটনা দেখতে হতো না। তারা যখন দেখে দেশি কিংবা ভাতৃপ্রতিম সম্পর্ক রাখতে চাও, তাহলে তোমার ওইটুকু সম্মান দিতে হবে। আমরা আমাদের জায়গা থেকে যে ব্যাখ্যাটা চেয়েছি সেই ব্যাখ্যা তোমার দিতে হবে। সেটা যদি সেদিন চাওয়া হতো, তাহলে হয়তো আজকে আমাদের এই ঘটনা দেখতে হতো না। ইভেন আপনি একটা জিনিস দেখবেন, বাংলাদেশের যে বাহিনী বিজিবি, সেই বিজিবির প্রধান যখন ভারতে 4 দিনের সফরে গিয়ে বিএসএফ এর প্রধানের সাথে মিটিং করে, ওই একই সময় আমার সীমান্তে হত্যা হয়। ওই 4 দিনের মধ্যে 2টা সীমান্তে 2টা হত্যা হয়। ওই 4 দিনের মধ্যে অন্তত 30 জনকে পুশিন করার আমরা ঘটনা দেখতে পাই। তাহলে ওই মিটিং এর কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। তাই আমরা আমাদের জায়গা থেকে যেটা মনে করি যে ডক্টর জাহেদ যেটা করেছেন, এটা বাংলাদেশ সরকারকে, পররাষ্ট্র মন্ত্রণালয়কে পরবর্তীতে তাদের কথায় আচরণে প্রত্যেকটা জায়গায় এই সম্মান এবং মর্যাদার জায়গাটা বজায় রাখতে হবে। তারা যদি আমাদের সাথে সম্পর্ক রাখতে চায় তাহলে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু সেই সম্পর্কটা অবশ্যই ওইটুকু মর্যাদা বজায় রেখে হতে হবে, সমতার সম্পর্ক হতে হবে। যদি তারা এই জায়গায় ব্যত্যয় ঘটাতে চায়, তাহলে তাদেরকে যেন উপযুক্ত জবাব দেওয়া হয়। জনাব হাবিবুর রহমান হাবিব, এই যে বলা হচ্ছে যে সরকারের তরফ থেকে পুশিনের বিষয়ে 12-13টি চিঠি দেওয়া হয়েছে এবং বিজেপি বিএসএফ এর পতাকা বৈঠকও আসলে ফলপ্রসূ হচ্ছে না, স্থায়ী কোনো কার্যকর সমাধান কি সম্ভব? আপনি কি এটা পুশিন প্রথম দেখলেন? যখন রোহিঙ্গারা ভুলবশত হোক বা তাড়াহুড়া করে হোক ভারতে প্রবেশ করেছিল, সেই বহু রোহিঙ্গাকে কিন্তু বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তখনকার সরকারের সাথে ভারতের সরকারের সম্পর্ক খুবই ভালো ছিল, চমৎকার সম্পর্ক। এমনকি আমাদের সরকারের পররাষ্ট্র দাবি করেছিলেন স্বামী স্ত্রী সম্পর্ক, মধুর সম্পর্ক। তারপরেও তারা পুশিন করেছে। আর ভারতের চিঠি 1 বার 10 বার 50 বার দিলেও ভারত তো আসলে চাই না আমাদের সাথে, তার আমাদের সাথে না, তার আশপাশের কোন দেশের সাথে ভালো সম্পর্ক নেই। না আছে চায়নার সাথে, না আছে মালদ্বীপ, কার সাথে সম্পর্ক ভালো আছে? তার কারোর সম্পর্ক ভালো নেই। তো সে তার বিশাল শক্তি, বিশাল দেশ, বিশাল সেনাবাহিনী, এইটা আত্মহমিকায় সে মানে সে মেতে থাকতে চায়, কিছু মনেই করতেছে না। একটা অসভ্যতা যদি একজন করে, তাহলে আপনি কি করবেন? এখন আমি কি এই মুহূর্তে কি ভারতের সাথে যুদ্ধ করতে যাবো?
এখন তো যদি আমি কূটনৈতিকভাবে যদি না করি, আমি কি এখন যুদ্ধ করতে পারবো? হ্যাঁ, তবে একটা জিনিস হলো যে ভারত আমাদের সীমান্তে যেভাবে মানুষ মারে, পৃথিবীর ইতিহাসে কোনো নজির নেই। এটা অমানবিক একটা ব্যাপার, এটা ভারত প্রতিনিয়ত করে যাচ্ছে। এখন আমাদের দেশের সব কিছু মিলে আমরা তো শান্তিপূর্ণ অবস্থান চাই। ভারত আমাদের নিকটতম প্রতিবেশী, কিন্তু আমাদের বন্ধু বলে তো আমার কাছে মনে হয় না। স্বাধীনতা যুদ্ধের সময় আমি ভারতে গিয়েছিলাম, যুদ্ধ করার জন্য ট্রেনিং নিতে গিয়েছিলাম, তখন দেখেছি তাদের যে আচরণ, এবং তখন সেই মুহূর্তে এত মনে হয়নি, তখন মনে হয় কিছুটা সময় আন্তরিক হয়েছিল। এখন হিসাব নিকাশ যখন মিলাচ্ছে তখন দেখছি যে না, আমাদের স্বাধীনতার জন্য ভারতে যাওয়া যেমন প্রয়োজন ছিল সেই সময়ের প্রয়োজনীয়তার কারণে ভারতের তার চেয়ে বেশি প্রয়োজন ছিল পাকিস্তানকে ভাগ করা। আচ্ছা। এখন ওদের আচরণে তাই মনে হয়। এই সীমান্তে তাদের যেভাবে আরামে ওরা একেবারে নিশ্চিন্তে আছে, পাকিস্তানের সীমান্তে নিশ্চয়ই ভারত কিন্তু সেই আরামে নেই। কিন্তু আমরা তো আশা করেছিলাম যে একটি নির্বাচন হওয়ার পর যে বৈরী চশমা পরে ভারত আছে সেটির আসলে পরিবর্তন হবে। সেই আশা করেন পরিবর্তনটা কি কেন? করে? এই দেশের যে ফ্যাসিস্ট সরকার, তার প্রধানমন্ত্রী শুধু না, তার সমস্ত মন্ত্রী পরিষদের সদস্য, তার এমপি, তার নেতারা সবই তো ভারতে, প্রায় অধিকাংশ ভারতে। কেউ হয়তো এদিকে যেতে পেরেছে, সেটা আলাদা কথা, কিন্তু অধিকাংশ তো সেখানে বসবাস করতেছে। আজকে তারা যে সমস্ত অন্যায় করে গিয়েছে, অধিকাংশ মানুষ বিভিন্নভাবে ঘটনার সাথে জড়িত না। জি। এই যে আমাদের যে এতগুলি প্রায় 1400 যে আমাদের ছাত্রছাত্রী, সাধারণ মানুষ, শিশু শহীদ হলেন, এর পিছনে কারণ ওদের তো হাত আছে। হাত না থাকলে কেউ তো নিন্দা জ্ঞাপন করে নেয়। যখন আপনার আবু সাইদকে হত্যা করা হলো, বা যখন ওয়াসিমকে হত্যা করা হলো, ওই তখন কি তাদের পক্ষ থেকে বলেছে যে কাজটা ঠিক হয়নি? এই একের পর এক শিশু হত্যা হলো, হেলিকপ্টার গান শুনতে গুলি করা হলো, বাসার ভেতর থেকে মারা গেল, তখন কেউ যে বুদ্ধিজীবী এমপি মন্ত্রীকে বলেছে যে কাজটা ঠিক হচ্ছে না, বন্ধ করা উচিত? করে নেই। এই কারণে এটাকে সমর্থন করেছে তারা। এই সমস্ত লোকগুলো আজকে ভারতে, তারা আরাম এখন ঘুরতেছে, ফিরতেছে, খাচ্ছে, সবই তারা করতেছে। তো সেই দেশ এই একটা মানে ফ্যাসিস্ট সরকারকে যখন জায়গা দেয়, থাকতে দেয়, তখন সেই দেশ আমাদের সরকারের সাথে কি বিরূপ আচরণ করবে, এটি তো স্বাভাবিক। আমরা তো তাদের কাছে এটা আশা করতে পারি না। জি, অবশ্যই সাজিদ সালাম আপনার কাছে ভাই আসতে খুবই চাই। গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন এই জায়গায়। দেখেন, এই গণহত্যার যারা খুনি এবং যিনি নির্দেশদাতা, যারা এই সব কিছুকে সব জায়গা থেকে সমন্বয় করে এতজন মানুষের হত্যার জন্য দায়ী, তারা ভারতে আশ্রয় নিয়েছে। তাহলে তাদেরকে ভারত যে এই আশ্রয়টা দিল একজন গণহত্যাকারীকে বা গণহত্যাকারীদেরকে, তাহলে বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিকের প্রচেষ্টাটা তো ভারতের জায়গা থেকে বেশি হওয়ার কথা, কারণ তারা অপরাধীদেরকে আশ্রয় দিয়েছে। কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখবেন তাদের ওই প্রচেষ্টাটা ওই জায়গা থেকে তুলনামূলক বেশি ছিল, এবং অন্তর্বর্তীকালীন সরকার জনগণের আকাঙ্ক্ষাটা ধারণ করে তারা একটা সমতার জায়গা থেকে ন্যূনতম যতটুকু না হলে নয় ততটুকু সম্পর্ক মেনটেন করে চলেছে। কিন্তু আমরা এখন বিএনপি সরকার আসার পরে দেখি যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী তিনি ভারতে যান, সেখানে আমাদের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার আসবে কি না, কি হবে না হবে কোনো আপডেট আমরা পাই না। ওসমান হাদির হত্যাকারীদেরকে ধরা হয়, তাদেরকে ফিরিয়ে আনার কোনো আপডেট আমরা পাই না। আমরা আবার দেখি প্রধানমন্ত্রীর উপদেষ্টা পর্যন্ত সেখানে যাচ্ছেন, তিনিও একটা অপমানজনক অবস্থার মধ্যে দিয়ে ফিরে এসেছেন। তাহলে মানে আমাদের এত দরদটা আমাদের জায়গা থেকে কেন বেশি, বা চাহিদাটা আকাঙ্ক্ষাটা কেন এত বেশি হয়ে উঠছে যে আমরা বারবার যাচ্ছি, তাদের কাউকে আমরা এখানে আসতে দেখছি না, বরং এই চেষ্টাটা তাদের জায়গা থেকে বেশি করার কথা ছিল। আরেকটা জিনিস কি ভাই যেটা বললেন, আমি একটু আংশিক দ্বিমত করি। তারা অনেক বড় রাষ্ট্র হতে পারে, তাদের জনসংখ্যা বেশি বা অর্থনৈতিক অবস্থা এগুলো অনেক বেশি হতে পারে, কিন্তু একটা জিনিস 1,47,570 বর্গ কিলোমিটার বাংলাদেশ হলেও তাদের রাষ্ট্রের স্থিতিশীলতার সাথে বাংলাদেশের স্থিতিশীলতার সাথে সম্পর্ক আছে। তারা যদি মনে করে বাংলাদেশের কোনো একটা অংশকে জনগোষ্ঠীকে অস্থিতিশীল করে তারা ভালো থাকবে, তারা স্থিতিশীল থাকবে, এটা কোনোভাবেই সম্ভব নয়। কারণ আপনি যদি ইতিহাস আজকে থেকে 500 বছর আগের ইতিহাসে যান, সেদিনই ব্রিটিশ সাম্রাজ্য হয়েছে, যেদিন তারা বাংলা পর্যন্ত তাদের এই সাম্রাজ্য বিস্তার করতে পেরেছে। সেদিনই মোগল সাম্রাজ্য হতে পেরেছে, যেদিন বাংলা পর্যন্ত তাদের সাম্রাজ্য বিস্তার করতে পেরেছে। কারণ বাংলাটা ছিল এই অঞ্চলের সেন্টার। সেখানে আপনি পশ্চিমবঙ্গ বলেন, আসাম বলেন, ত্রিপুরা বলেন, এই পুরো অঞ্চল যেটাকে আমরা আগে বাংলা বলতাম, এই বৃহৎ বাংলার সেন্টার ছিল আমাদের এই বাংলাদেশ। সো তারা যদি মনে করে যে তাদের জায়গা থেকে বিভিন্নভাবে এই বাংলাদেশকে তারা চাপে রাখবে, অস্থিতিশীল করবে, যেটা আমরা নতুন যে হাই কমিশনার আসলো দীনেশ ত্রিবেদী, তার কথা আমাদের পছন্দ হয়নি। তিনি এখন রাজনীতিবিদ না যে তার যা আসবে মুখে তাই তিনি বলে ফেলবেন।
তিনি একজন কূটনৈতিক এবং তার ওই কূটনীতির ভাষায় কথা বলতে হবে। সো আমরা তাদেরকে স্পষ্ট করে বলতে চাই, তারা যেভাবে 140 আর 20 একসাথে যুক্ত করে 160 কোটির স্বপ্ন দেখছেন, আমরা বলছি আপনারা আপনাদের 140কে নিয়ে পরিকল্পনা করুন, আমরা আমাদের 20 কোটির স্বপ্নটা আমরা নিজে গুছিয়ে নিজে বাস্তবায়ন করব। কিন্তু একটা জিনিস বলি, আমাদের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে যে কেউ যদি বিন্দুমাত্র আর শোষণ বৈষম্যের দৃষ্টিতে তাকায়, তাহলে আমরা একটা কথা বলতে পারি, আমাদেরকে কেউ বিন্দুমাত্র উস্কিয়ে আগামীতে আর ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই। এই যে ছাড়ের বিষয়টি যখন আসে, তখন আমি যদি বলি যে ভারতীয় সীমান্তে পুশিন এবং নাগরিক হত্যার প্রতিবাদে 11 দলীয় ঐক্য আজ ঢাকা বিক্ষোভ করেছে। যখনই কোনো সার্বভৌমত্ব বা জাতীয় নিরাপত্তার ইস্যুগুলো আসে, তখন আমরা বিভক্ত কেন হই? আমরা কেন জাতীয় ঐক্যমত্যে পৌঁছাতে পারি না? এই উত্তর তো ভাই ভালো বলতে পারবে, তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টা। সেখানে তো আপনাদেরও ভূমিকা অবশ্যই আছে। সেই খুবই স্বাভাবিকভাবে দেখেন, সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে বিএনপি সরকারে 214 জন এখন বিএনপির এমপি আছেন 300 জনের মধ্যে। সেই জায়গা থেকে এটা তো মাননীয় প্রধানমন্ত্রী থেকে এই আহ্বান আসবে যে আমার দেশের যে কোনো সার্বভৌমত্বের প্রশ্নে, আমার দেশে কেউ যদি যে কোনো ধরনের অবৈধ কোনো ধরনের ক্ষমতার অপব্যবহার করতে চায়, আমাদের একসাথে মিলে কাজ করতে হবে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী কিংবা তার দল থেকে এই ধরনের একটা প্রোগ্রাম ডাকা হোক, যেখানে তিনি সকল দলকে আহ্বান করবেন। আমি কথা দিয়ে যাচ্ছি, বিরোধী দলের এখানে অংশগ্রহণ সরকারি দলের চেয়ে ন্যূনতম হলেও বেশি হবে, কম হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আমাদের এটা কষ্ট লাগে যে এই প্রোগ্রামটা শুধু বিরোধী দল কেন্দ্রিক করতে হয়। এখানে সরকারি দল যদি আলাদা করেও করতো, তারপরেও আমরা একটু আস্থা পেতাম। কিন্তু সরকারি দলের এই ক্ষেত্রে আমরা কোনো ধরনের কর্মসূচি তো দেখছি না, কোনো ধরনের উচ্চবাচ্য পর্যন্ত সংসদে দেখছি না। আমি জনাব হাবিবুর রহমান হাবিব, আমি একটু আপনার কাছে জানতে চাবো যে এখন কি এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয়েছে যে এখানে সবার ঐক্যমত্যে পৌঁছাতে হবে, বা এমন বৈরী পরিস্থিতি কি তৈরি হয়েছে কিনা? না, বৈরী পরিস্থিতি ওইভাবে তৈরি না হলেও আমি মনে করি যে সবসময় বিরোধী দলীয় সরকারি দলের মধ্যে ঐক্য থাকা দরকার। আমাদের ঐতিহাসিকভাবে দরকার, আমাদের নিজেদের প্রয়োজনীয় দরকার। অবশ্যই আমাদের এই বিরোধের কারণে তারা কিন্তু অনেকখানি পুলকিত হচ্ছে। এবং ভারতে দেখেন না, ভারতের থেকে বলেই তো আমরা শেখ হাসিনাকে নিয়ে এয়ারপোর্টে নিয়ে যাবো, দেখি কী করে বল না। একদিন বললো না ওরা, বলার পর আমি চ্যালেঞ্জ করলাম, আসুক যদি এয়ারপোর্টে আসুক, ভারতের কত সেনাবাহিনী আছে নিয়ে আসুক, আমরা জীবন ধরে প্রতিহত করবো। এত সহজ। হ্যাঁ, শেখ হাসিনা এসেছিল 81 সালে, সেটা আলাদা কথা। সেখানে একটা পরিস্থিতি পরিবে, তার বিদেশ ছিল, তখন পর্যন্ত তার হাতে তো রক্তের ছাপ ছিল না, রক্ত ছিল না। সে তখন হয়তো এতিম অসহায় হিসাবে আসছে, রিসিভ করেছে। কিন্তু এখন তার হাতে রক্তের ছাপ, আমার শত শত শহীদের রক্ত লেগে আছে তার হাতে। তাকে ভারত ইচ্ছা করলে হেলিকপ্টার নিয়ে একদম নিয়ে দিয়ে গেল, আর বাংলাদেশের মানুষ তাকে দেখবে, এটা তো হতে পারে না। আমাদের কথা হলো কি, ভারত যে আচরণটা করে এটা কোনো সভ্য রাষ্ট্রে করে না। ভারতের অসভ্যতা দিন দিন ছাড়িয়ে যাচ্ছে। আমাদের কথা হলো যে আমরা তাই বলে তাদের কাছে সারেন্ডার করবো, তাদের কাছে নতজানু করবো, তা না। আমার এখানে একটা জিনিস বুঝতে হবে, আজকে ইসরায়েল ছোট্ট একটা দেশ, তো সারা মিডল ইস্ট কিন্তু একবারে যদি একটা করে বোমা ছড়ে, মিসাইল ছড়ে, ইসরায়েল অস্ত্রে থাকে না। কিন্তু আশপাশে যে মুসলিম কান্ট্রিগুলি আছে, সেখানে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি আছে। ইসরায়েলও ইউক্রেনটি ওই দিক দিয়ে, মানে ওই যে রাশিয়ার একটা জায়গা দিয়ে তারাও কিন্তু এইগুলি করেছে। আমাদের অবস্থাটা কি, আমরা যে জায়গায় বসবাস করছি, আমরা কিন্তু ভারতের থ্রেট হতে পারি। ভারত আমাদের জন্য যেমন থ্রেট, ভারতের জন্য আমরা বড় থ্রেট হতে পারি। এখন আমার সেনাবাহিনী বিশাল, আমার 140 কোটি মানুষ আছে, আমার 20 কোটি মানুষ। সেই কারণে যদি হিসাব করি, ইসরায়েলের কয়টা লোক আর আশপাশের দেশগুলো কত, আমার একটা সম্পর্ক করতে হবে। তার সাথে বন্ধুকের গুলি মেলে না। এই র্যাব ওই কথা বলি, আমি ওই কথা বললাম, ওই উচ্চারণটা করলাম, করার পরে বেঞ্জির আমাকে বলতেছে এটা সঠিক দিতে না পারলে বিচার হবে, বিচারের সম্মুখীন হতে, মানে খুব গম্ভীর হবে, কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। সার্জিস মনে কিছু করে না, এরকম ডান পাশে ওর এই মুখের কাছে আঙুল নিয়ে গেলাম। আমি এত উত্তর, বেঞ্জির হাবিব পড়া করে না, তাহলে তোর মাথা আরও গরম। আমি তো ছাড় দেওয়ার পাবলিক না। তারপরে যখন লিফটে নামছে, ওইদিকে এই বেঞ্জির কোথায় যাও, ওইদিকে আসো, ভাই 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 মানে সবার সাথে একরকম খাটে। এই ভয়ঙ্কর দৈত্য। এবার আমি জেলখানা থেকে বেরিয়ে আসলাম 2013 সালের 21শে এপ্রিল। 22শে এপ্রিল ওর সাথে আমার সাগর ফেজ দ্য পিপল, সে বলতেছিল আমি অন্যায় করি না, এই করি না, সেই করি না, আমার সাথে দুর্নীতি না। আপনি দুর্নীতিবাজ, মহা দুর্নীতিবাজ, আপনি মিথ্যা কথা বলছেন, এই বলে ওর সম্পর্ক কথা বললাম। তো এত ভয়ঙ্কর ছিল, 3টার সময় অপরাধ। এই যে ভয়ঙ্করের কথা বলছি, মেট্রোপলিটন কমিশন ছিল তখন অপরাধ করেছে, র্যাবের সময় অপরাধ করেছে, আইজিবি তখন অপরাধ করেছে। এর বিচার হওয়া উচিত। এর বিচার করে কি করতে জানেন? 1857 সালে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল, তখন আমাদের মোহাম্মদ জমির তারা জমিদার ছিল, সেই জমিদার অনেক অংশ হাজার হাজার সম্পত্তি বিক্রি করে সিপাহী বিদ্রোহ টাকা দিয়েছিল। সিপাহী বিদ্রোহ ফেল করলো, জমির দাদার চাচা
বিশাল আমবাগান জমিদার বাড়িতে, সেখানে ফাঁসি দিয়ে লাশটা ঝুলে রেখে 16 দিন। দৃষ্টান্ত শেষ স্থাপন করে করতে 16 দিনে তার মাংস খুলে খুলে পড়ে যখন কঙ্কাল হয়ে গেছে, তখন নামিয়ে তখন বলেছিল ব্রিটিশের বিরুদ্ধে বিদ্রোহ করার শাস্তি কি তোমাদের দেখানোর জন্য করেছি। সে বেনজিরকে ফাঁসি দিয়ে ওকে প্রকাশ্যে আপনার লোক দৃষ্টান্ত যেখানে স্থাপন করতে অনুষ্ঠানটা হবে। আমি টানিয়ে জনাব রাখা সার্জিস হয়েছে, আলম। ওই শরীরের মাংস খসে না পড়া পর্যন্ত ওই টানিয়ে রাখলে পারে তখন ভবিষ্যতে এই ধরনের বেনজির আর কি হবে না। জি, জনাব সাজিদ আলম, আপনি এই বিষয়ে কি বলবেন? বিশেষ করে আমরা অতীতে দেখেছি আরাব খান, জিসান সহ একাধিক রেড নোটিশ ভুক্ত আসামিকে দেশে ফেরানো সম্ভব হয়নি। সেক্ষেত্রে বেনজিরকে ঘিরে যে জনমনে বড় প্রত্যাশা তৈরি হয়েছে, কতটুকু পূরণ হবে বলে আপনি আশাবাদী? প্রথমত যেহেতু তাকে গ্রেফতার করা হয়েছে, আমরা প্রত্যাশা করছি যে বিএনপি তাদের জায়গা থেকে অন্তত তাদের এই কৃতিত্বটা পুরোটা নিজের ঘরে নেয়ার জন্য বেনজিরের মতো এই ধরনের খুনিদেরকে তারা নিয়ে এসে তাদের যে উপযুক্ত শাস্তি মৃত্যুদণ্ড, এই মৃত্যুদণ্ডটা নিশ্চিত করবেন। কারণ দিন শেষে এই যে অসংখ্য বেনজিররা বাংলাদেশে, ভাই মাত্র একটা ঘটনা বলল যে কেউ কোনো একজন মানুষকে তাদের পছন্দ হয়নি, বিএনপির হোক, জামায়াতের হোক, শিবিরের হোক, সেই মানুষটাকে নিয়ে একটা নাটকের প্রেক্ষাপট তৈরি করা হয়েছে, স্ক্রিপ্ট সাজানো হয়েছে, এরপরে সেই মানুষটাকে গুলি করে হত্যা করা হয়েছে। নাম দেওয়া হয়েছে বন্দুকযুদ্ধ, নাম দেওয়া হয়েছে জঙ্গি সংগঠনের কিছু, নাম দেওয়া হয়েছে উগ্রবাদী বই পাওয়া গেছে তার কাছে, এই ধরনের বিভিন্ন স্ক্রিপ্ট। তো এই মানুষগুলোর যদি ন্যূনতম শাস্তি এটা ন্যূনতম শাস্তি মৃত্যুদণ্ডটা তাদের জন্য, কারণ তারা শত শত মানুষের হত্যার জন্য দায়ী, এটা যদি নিশ্চিত না করা হয় তাহলে আগামীতে মানুষ আর এই ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে রাজপথে নামবে না। আগামীতে যারা এই ধরনের অপরাধ এখন করবে তারা এটা দেখে আরো পার পেয়ে যাবে যে অপরাধ করলে হয়তো কিছুদিন পালিয়ে থাকতে হয়, হয়তো এইখানে কিছুদিন ফ্যামিলি ছাড়া থাকতে হবে, হয়তো বিদেশে থাকতে হবে, কিন্তু দিন শেষে আবার পার পেয়ে যাওয়া যায়। সো এই দৃষ্টান্ত আমাদেরকে তৈরি করতেই হবে যে এই ধরনের অপরাধ করে কেউ পার পেয়ে যাবে না। পাশাপাশি আমি আরেকটা জিনিস বলি, আমি যদি এই আওয়ামী লীগের শেখ হাসিনার আমলের এই ধরনের খুনিদের কথা, লুটপাটকারীদের কথা বলি, হয়তো এখানে বেনজিরের তালিকা হয়তো প্রথম 20-30-এও থাকবে না, তার সিরিয়াল। এই বেনজিরি আপনি দেখবেন গোপালগঞ্জ, মাদারীপুরে 600-700 বিঘা জমি শুধু ওই 2-3টা জেলাতেই তার আছে। পুরো দেশে তার 1000 বিঘার উপরে জমি আছে এবং তার প্রায় 50টার উপরে ফ্ল্যাট আছে। তার যে মেয়েরা এখন স্কুল কলেজে পড়ে তাদের নামেও ঢাকায়, দেশের বাইরে আলিশান ফ্ল্যাট আছে। তার দুবাই থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশে ব্যবসা আছে। তো এই ধরনের